হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরটিএ রেলওয়ে টপার্স একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে তোমাদের জন্য আরও একটি নতুন রেলওয়ে পিওয়াইকিউ জিকেজিএসের ক্লাস নিয়ে চলে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে এই টপিক থেকে যে প্রশ্নই আসুক না কেন একটি প্রশ্ন যাতে হাতছাড়া না হয়। পরীক্ষায় তোমরা এই ক্লাসগুলি থেকে কম পাবে, তাই খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো আজকের এই ক্লাসটি শুরু করব তার আগে তোমাদের জন্য আরও একটি খুবই গুরুত্বপূর্ণ কথা। তোমরা যারা এই চ্যানেলের আগের 4টি ক্লাস এবং আমাদের যে আগের চ্যানেলটি রয়েছে নিত্যানন্দ একাডেমি নামে, তো সেই চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পাবে যে রেলওয়ের 11টি ক্লাস আগে থেকে আপলোড করা রয়েছে। তো সেই ক্লাসগুলিকে তোমরা অবশ্যই দেখে নেবে, আর তোমাদের সুবিধার জন্য সেই ক্লাসগুলির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা সেখান থেকে সমস্ত ক্লাসগুলিকে দেখে নিতে পারবে। তাহলে চলো এবার আজকের ক্লাসটিকে শুরু করা যাক। চলো চলে যাই আমরা প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন দেখো, জাতীয় যুব দিবস কবে পালন করা হয়? 12ই জুলাই, 15ই ডিসেম্বর, 12 জানুয়ারি নাকি 12 নভেম্বর? তো দেখো এই প্রশ্নটি এসেছে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় 2018 সালে। তো কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও যারা পারবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 12ই জানুয়ারি। তো বিস্তারিতভাবে দেখে নাও। জাতীয় যুব দিবস 12 জানুয়ারি পালন করা হয়। এ দিনটি স্বামী বিবেকানন্দের জন্মদিনের স্মরণে উদযাপিত হয়, কারণ তিনি ভারতের যুব সমাজের জন্য অনুপ্রেরণার প্রতীক। 1984 সালে ভারত সরকার তার জন্মদিনকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করে। তো কার জন্মদিনকে স্মরণ করে যুব দিবস পালন করা হয়? স্বামী বিবেকানন্দকে। চলো পরবর্তী প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন দেখো, ভারত 29 আগস্ট কার সম্মানে জাতীয় পালন করে? তো এই প্রশ্নটি দেখো এনটিপিসি 2016 সালের প্রশ্ন। তো অপশানগুলি দেখো, জে শ্রীনাথ, মিলখা সিং, মেজর ধ্যানচাঁদ নাকি পিটি উষা? তো কোনটি হবে সঠিক উত্তর? যারা পারবে অবশ্যই উত্তর কমেন্ট করবে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মেজর ধ্যানচাঁদ। ভারত 29 আগস্ট মেজর ধ্যানচাঁদের সম্মানে জাতীয় ক্রীড়া দিবস, ন্যাশনাল স্পোর্টস ডে পালন করে। তিনি একজন কিংবদন্তি হকি খেলোয়াড় ছিলেন। ভারতের অন্যতম শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হিসেবে তিনি পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো, পিএম মোদির জন্মদিন পালন করা হয় কোন দিন হিসেবে? সেবা দিবস, হিন্দি দিবস, কৃষক দিবস নাকি শিশু দিবস? তো কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করতে থাকো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সেবা দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন 17ই সেপ্টেম্বর। এ দিনটি ভারতে সেবা দিবস হিসেবে পালন করা হয়। বিজেপি ও সংশ্লিষ্ট সংগঠনগুলো এই দিনে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম যেমন রক্তদান শিবির, বৃক্ষরোপণ ও দরিদ্রদের সহায়তা প্রদান করে থাকে। পরবর্তী 4 নম্বর প্রশ্ন দেখো, জাতীয় নৌ দিবস কবে পালিত হয় ভারতে? তো আরআরবি গ্রুপ ডি 2018 সালের প্রশ্ন। অপশনগুলো দেখে নাও, 12 ডিসেম্বর, 4 ডিসেম্বর, 12 নভেম্বর নাকি 15 জুলাই? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 4 ডিসেম্বর। ভারতের জাতীয় নৌ দিবস, ন্যাশনাল নেভি ডে, প্রতি বছর 4 ডিসেম্বর পালন করা হয়। এই দিনটিতে 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় অপারেশন ট্রাইডেন্ট এ ভারতীয় নৌবাহিনীর বিজয়ের স্মরণে উদযাপিত হয়, যখন ভারতীয় নৌবাহিনী করাচি নৌঘাঁটিতে সফলভাবে হামলা চালিয়েছিল। পরবর্তী 5 নম্বর প্রশ্ন দেখো, ডাবল ফল্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস, ব্রিজ, বেসবল নাকি গলফ? যারা পারবে প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করতে থাকো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে টেনিস। ডবল ফল্ট কোন খেলার সাথে যুক্ত? টেনিস। ডবল ফল্ট শব্দটি টেনিস খেলার সঙ্গে যুক্ত। এটি তখন ঘটে যখন একজন খেলোয়াড়
সার্ভ করার সময় পরপর 2টি ভুল করে এবং ফলে প্রতিপক্ষকে 1 পয়েন্ট দেওয়া হয়। 6 নম্বর প্রশ্ন দেখো, এজরা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? রাগবি, ফুটবল, পোলো নাকি ইকুয়েস্ট্রিয়ান শো জাম্পিং? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পোলো। এজরা কাপ হলো পোলো খেলার সঙ্গে যুক্ত। এটি ভারতের প্রাচীনতম পোলো টুর্নামেন্টের মধ্যে একটি, যা কলকাতায় অনুষ্ঠিত হয়ে থাকে। 7 নম্বর প্রশ্ন দেখো, নিক্সন গোল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? বাস্কেটবল, ব্যাডমিন্টন, ফুটবল নাকি ভলিবল? নিক্সন গোল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফুটবল। নিক্সন গোল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল। নিক্সন গোল্ড কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত। এটি ভারতের একটি জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট। পরবর্তী 8 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত নয়? খাজুরাহো, ভীমবেটকা, সাঁচি নাকি আনন্দ ভবন? তো প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। নিচের কোনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আনন্দ ভবন। খাজুরাহো, ভীমবেটকা এবং সাঁচি এ 3টি স্থানই ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত। তো দেখো খাজুরাহো ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থানে কত সালে স্বীকৃতি পায়? তো খাজুরাহো মধ্যপ্রদেশে অবস্থিত। খাজুরাহোর মন্দিরসমূহ 1986 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি পায়। তারপর দেখো ভীমবেটকা মধ্যপ্রদেশে অবস্থিত। প্রস্তর যুগের গুহাচিত্র সম্বলিত স্থান, যা 2003 সালে ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত হয়। তো সাঁচি স্তূপ দেখো মধ্যপ্রদেশে অবস্থিত, মূলত বৌদ্ধ স্তূপের জন্য পরিচিত, যা 1989 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়। আনন্দ ভবন ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদে, বর্তমানে যেটি প্রয়াগরাজ নামে পরিচিত। এই আনন্দ ভবন এলাহাবাদে বা প্রয়াগরাজে অবস্থিত। এটি নেহরুর পরিবারের ঐতিহাসিক বাসভবন হলেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত নয়। 9 নম্বর প্রশ্ন দেখো, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? মস্কো, নিউ ইয়র্ক, লন্ডন নাকি প্যারিস? ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ইউনেস্কোর সদর দপ্তর তোমরা মনে রাখবে প্যারিসে অবস্থিত। তো ইউনেস্কো কি দেখে নাও। ইউনেস্কোর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। এটি কত সালে প্রতিষ্ঠিত হয় দেখো, 16 নভেম্বর 1945 সালে প্রতিষ্ঠিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফুল ফর্ম এবং কত সালে প্রতিষ্ঠিত হয় ভালো করে মনে রাখবে। তো নিউ ইয়র্কে এখানে জাতিসংঘের প্রধান কার্যালয় অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, ইউনাইটেড নেশনসের প্রধান বিচার বিভাগ কোথায় অবস্থিত? ভিয়েনা, জেনেভা, নিউ ইয়র্ক নাকি হেগ? তো কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হেগ। ইউনাইটেড নেশনসের প্রধান বিচার বিভাগ হলো আন্তর্জাতিক আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আইসিজে, যা নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। এটি জাতিসংঘের 6টি প্রধান অঙ্গের মধ্যে একটি এবং আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির জন্য এটি সর্বোচ্চ আদালত। তো অন্য বিকল্পগুলি সম্পর্কেও দেখে নাও। ভিয়েনা, এখানে জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থার সদর দপ্তর আছে, যেমন ইউএনওডিসি, ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম, IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। তারপরে দেখো জেনেভা, এখানে জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর, ইউনাইটেড নেশনস অফিস অ্যাট জেনেভা, UNOG অবস্থিত। এবং দেখো খুবই ইম্পর্টেন্ট, WHO, WTO, ILO এর মতো সংস্থার অফিস রয়েছে। তো WHO এর ফুল ফর্ম হচ্ছে
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আর WTO এর ফুল ফর্ম ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আর ILO এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। নিউ ইয়র্ক জাতিসংঘের প্রধান সদর দপ্তর এখানে অবস্থিত, কিন্তু বিচার বিভাগের সদর দপ্তর এখানে নয়। তো কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে। চলো পরবর্তী প্রশ্নে। ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, ওয়াশিংটন, নিউ ইয়র্ক নাকি লন্ডন? ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লন্ডন। IMO অর্থাৎ ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? লন্ডনে। ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন হলো জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা আন্তর্জাতিক শিপিং এবং সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় দেখভাল করে। এর সদর দপ্তর দেখো যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত। IMO প্রতিষ্ঠিত হয় 1948 সালে। এটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে 1959 সালে। জেনেভা, এখানে জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর এবং WHO, WTO, ILOর মতো সংস্থাগুলির অফিস রয়েছে, তবে IMO এখানে নয়। তো ওয়াশিংটন DC দেখো, এখানে বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দপ্তর এবং IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর অবস্থিত। চলো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডু নেপাল, ঢাকা বাংলাদেশ, থিম্পু ভুটান নাকি মুম্বাই ভারত? তো সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সার্ক এর সদর দপ্তর অবস্থিত কাঠমান্ডু নেপালে। তো সার্ক কি দেখে নাও। সার্কের ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, যা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা হলো দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর জন্য গঠিত একটি সংস্থা। তো দেখো সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 8ই ডিসেম্বর 1985 সালে। এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। তো সার্কের সদস্য দেশগুলি দেখো, ভেরি ইম্পর্ট্যান্ট। সার্কের সদস্য দেশগুলি হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান এবং আফগানিস্তান। আফগানিস্তান কত সালে যোগ দেয়? 2007 সালে। ঢাকা বাংলাদেশ 1985 সালে প্রথম সার্ক শীর্ষ সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়, তবে এখানে সদর দপ্তর উপস্থিত নয়। তো সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডু নেপাল। থিম্পু ভুটান 2010 সালে সার্ক শীর্ষ সম্মেলন এখানে অনুষ্ঠিত হয়েছিল। নাটো কী ধরনের সংস্থা? আন্তঃসরকারি সামরিক জোট, প্রযুক্তি বিনিময় ও উন্নয়ন গ্রুপ, আন্তঃসরকারি অর্থনৈতিক সহযোগিতা গ্রুপ নাকি সাংস্কৃতিক সহযোগিতা উন্নয়ন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর এ, আন্তঃসরকারি সামরিক জোট। তো নাটোর ফুল ফর্ম আগে দেখে নাও। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন হলো একটি আন্তঃসরকারি সামরিক জোট যা 4 এপ্রিল 1949 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর মূল উদ্দেশ্য কি? এর মূল উদ্দেশ্য হচ্ছে সদস্য দেশগুলোর সামরিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা নিশ্চিত করা। এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলির মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি যা সোভিয়েত ইউনিয়নের হুমকি মোকাবেলার জন্য গঠিত হয়েছিল। বর্তমানে নাটোর কয়টি সদস্য দেশ রয়েছে? 31টি সদস্য দেশ রয়েছে 2024-এর হিসাব অনুযায়ী। তো নাটোর সদর দপ্তর দেখো কোথায় অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। আর্টিকেল 5 অনুযায়ী কোনো একটি সদস্য দেশে আক্রমণ হলে সেটিকে পুরো জোটের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য করা হবে। পরবর্তী প্রশ্ন দেখো, অর্জুন পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? সামরিক, সাহিত্য, বিনোদন নাকি খেলাধুলা? তো অর্জুন পুরস্কার দেওয়া হয় খেলাধুলার ক্ষেত্রে। অর্জুন পুরস্কার ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ ক্রীড়া সম্মাননা, যা ভারত সরকার
উল্লেখযোগ্য ক্রীড়া দক্ষতা ও সাফল্যের জন্য প্রদান করে থাকে। তো এটি দেখো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 1961 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর বিভিন্ন ক্রীড়াবিদকে প্রদান করা হয়ে থাকে। পুরস্কার প্রাপ্ত ব্যক্তি একটি ব্রোঞ্জের অর্জুন মূর্তি, একটি মানপত্র এবং নগদ অর্থ পুরস্কার পান। সামরিক ক্ষেত্রে দেখো কোন কোন পুরস্কার পায়। সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার পরমবীর চক্র, অশোক চক্র ইত্যাদি। এবং সাহিত্যের ক্ষেত্রে দেখো ভারতের সাহিত্য ক্ষেত্রে পুরস্কারগুলির মধ্যে হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার ইত্যাদি উল্লেখযোগ্য। আর বিনোদনের ক্ষেত্রে দেখো চলচ্চিত্র ও বিনোদনের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার পান। চলো পরবর্তী প্রশ্নে। অরুন্ধতী রায় কোন বইয়ের জন্য বুকার পুরস্কার পান? পাওয়ার পলিটিক্স, দ্য কস্ট অফ লিভিং অ্যান্ড অর্ডিনারি পারসন, গাইড টু এম্পায়ার, দ্য গড অফ স্মল থিংস। তো অরুন্ধতী রায় কোন বইয়ের জন্য বুকার পুরস্কার পান? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দি গড অফ স্মল থিংস। অরুন্ধতী রায় 1997 সালে দ্য গড অফ স্মল থিংস উপন্যাসের জন্য ম্যান বুকার প্রাইজ লাভ করেন। এটি তার প্রথম এবং সবচেয়ে বিখ্যাত উপন্যাস, যেখানে কেরালার এক সিরিয়ান খ্রিস্টান পরিবার ও সামাজিক কাঠামোর চিত্র তুলে ধরেছেন। পরবর্তী প্রশ্ন দেখো, নিজের কোন বইটির লেখক মৌলানা আবুল কালাম আজাদ? ইন্ডিয়া উইন্স ফ্রিডম, উইংস অফ ফায়ার, উই আর দ্য পিপল, গড অফ স্মল থিংস। তো কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। নিচের কোন বইটির লেখক হচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক হলেন মৌলানা আবুল কালাম আজাদ। এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি আত্মজীবনীমূলক বিবরণ, যেখানে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলন, কংগ্রেসের ভূমিকা এবং বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলী সম্পর্কে আলোচনা করেছেন। তো বইটি দেখো কত সালে প্রকাশিত হয়েছিল? 1959 সালে। উইংস অফ ফায়ার, এটি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম এর আত্মজীবনী। দ্য গড অফ স্মল থিংস, এটি অরুন্ধতী রায়ের রচিত উপন্যাস, যা 1997 সালে বুকার পুরস্কার জিতেছিলেন। 17 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন বইটির লেখক বিষ্ণু শর্মা? অর্থশাস্ত্র, পঞ্চতন্ত্র, ইন্ডিকা নাকি রাজতরঙ্গিনী? তো কোনটি হবে সঠিক উত্তর? কমেন্ট করে জানাও সঠিক উত্তরটি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্র বইটির রচয়িতা হলেন বিষ্ণু শর্মা। এটি প্রাচীন ভারতের অন্যতম জনপ্রিয় নীতিকথা সংকলন, যা মূলত শিশুদের শিক্ষার জন্য রচিত হলেও এতে জীবনের গভীর শিক্ষা রয়েছে। পঞ্চতন্ত্র মূলত 5টি ভাগে বিভক্ত, যেখানে গল্পগুলোর মাধ্যমে নীতি শিক্ষা প্রদান করা হয়েছে। তো অর্থশাস্ত্র দেখো, এটি কৌটিল্য বা চাণক্য রচিত একটি গ্রন্থ, যেখানে অর্থনীতি, রাজনীতি ও প্রশাসনের উপর বিশদ আলোচনা করা হয়েছে। ইন্ডিকা, এটি গ্রিক লেখক মেগাস্থেনিস রচিত একটি গ্রন্থ, যেখানে মৌর্য সাম্রাজ্যের বিবরণ বর্ণনা করা রয়েছে। আর রাজতরঙ্গিনী দেখো, এটি কাশ্মীরের ইতিহাস সংক্রান্ত একটি গ্রন্থ, যা কে রচনা করেছেন? কলহন। পরবর্তী 18 নম্বর প্রশ্ন, রামচেলিয়া কোন রাজ্যের লোকনৃত্য? হরিয়ানা, কেরালা, বিহার নাকি মধ্যপ্রদেশ? রামচেলিয়া কোন রাজ্যের লোকনৃত্য? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিহার। রামচেলিয়া হলো বিহার রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য। এটি মূলত রামায়ণ অবলম্বনে পরিবেশিত হয়, যেখানে ভগবান রামের জীবন এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী নৃত্যের মাধ্যমে উপস্থাপন করা হয়ে থাকে। এটি বিজয়া দশমীর সময় বিশেষভাবে পরিবেশিত হয়ে থাকে। 19 নম্বর প্রশ্ন দেখো, চাঁদে অবতরণকারী মহাকাশযানের নাম কি? অ্যাপোলো 14, অ্যাপোলো 11, লুনা 18 নাকি লুনা 16? চাঁদে অবতরণকারী মহাকাশযানের নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে
অ্যাপোলো 11। অ্যাপোলো 11 ছিল প্রথম মহাকাশযান যা মানুষকে চাঁদে পৌঁছে দেয়। এটি 20 জুলাই 1969 সালে চাঁদের পৃষ্ঠে অবতরণ করে। নীল আর্মস্ট্রং ছিলেন প্রথম মানুষ যিনি চাঁদের মাটিতে পা রাখেন। বাস ওয়ালড্রিন ছিলেন দ্বিতীয় ব্যক্তি যিনি চাঁদে হাঁটেন। কমান্ড মডিউল চালাচ্ছিলেন মাইকেল কলিন্স। অ্যাপোলো 14 এটি 1971 সালে চাঁদে অবতরণ করেছিল। লুনা 18 এটি সোভিয়েত ইউনিয়নের একটি মিশন, তবে এটি সফলভাবে চাঁদে অবতরণ করতে পারেনি। আর লুনা 16 দেখো, এটি সোভিয়েত ইউনিয়নের একটি মহাকাশযান যা 1970 সালে চাঁদ থেকে মাটি সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনে। 20 নম্বর প্রশ্ন দেখো, বস্তুর সরণ শূন্য হলে বল দ্বারা বস্তুর উপর কৃতকার্য কেমন হবে? নিষ্ক্রিয়, ঋণাত্মক, ধনাত্মক নাকি শূন্য? বস্তুর সরণ যদি শূন্য হয় তাহলে বল দ্বারা বস্তুর উপর কৃতকার্য কেমন হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কৃতকার্য হয়ে যাবে শূন্য। কাজ নিষ্ক্রিয় হতে পারে না, এটি বল এবং সরণের উপর নির্ভর করে। কার্য তখনই ঋণাত্মক হয় যখন বলের দিক এবং সরণের দিক বিপরীত হয়। কার্য তখনই ধনাত্মক হয় যখন বল এবং সরণের দিক একই থাকে। পরবর্তী 21 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন উল্লেখযোগ্য ক্রিয়াকলাপে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়? একটি আতশবাজি বিস্ফোরণ, একটি টর্চ অন করা, একটি টর্চ বন্ধ করা নাকি একটি পেন্ডুলামের দোলক? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ডি, একটি পেন্ডুলামের দোলক। স্থিতিশক্তি অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি হলো সংরক্ষিত শক্তি যা বস্তু উচ্চতার কারণে ধারণ করে। আর গতিশক্তি দেখো, গতিশক্তি বা কাইনেটিক এনার্জি হলো চলমান বস্তুর শক্তি। পেন্ডুলামের দোলকের ক্ষেত্রে এটি বারবার পোটেনশিয়াল এনার্জি থেকে কাইনেটিক এনার্জি এবং কাইনেটিক এনার্জি থেকে পোটেনশিয়াল এনার্জিতে রূপান্তরিত হয়। পেন্ডুলামের দোলকের ব্যাখ্যাটি দেখে নাও। সর্বোচ্চ বিন্দুতে এখানে পেন্ডুলামের গতি নেই, তাই এটি পূর্ণ স্থিতিশক্তি ধারণ করে। আর মধ্যবর্তী অবস্থায় দেখো, দোলনার সর্বোচ্চ গতি থাকে, তাই এখানে পূর্ণ গতিশক্তি পরিলক্ষিত হয়। আবার সর্বোচ্চ বিন্দুতে পৌঁছালে গতিশক্তি আবার এই স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়। বাঁধের জলে সঞ্চিত শক্তি হলো স্থিতিশক্তি, গতিশক্তি, বিদ্যুৎ শক্তি না মহাকর্ষীয় শক্তি? তো বাঁধের জলের সঞ্চিত শক্তি হচ্ছে কি স্থিতিশক্তি। বাঁধের জলে সঞ্চিত শক্তি মূলত স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি, কারণ জল উচ্চতায় সঞ্চিত থাকে এবং মাধ্যাকর্ষণ বলের কারণে শক্তি ধারণ করে। এটি মহাকর্ষীয় স্থিতিশক্তি বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হিসেবেও পরিচিত, কারণ জলের উচ্চতা যত বেশি হবে এর সংরক্ষিত শক্তিও তত বেশি হবে। যখন বাঁধের গেট খোলা হয় তখন জল প্রবাহিত হয়ে স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে রূপান্তরিত হয়, যা পরে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে। পরবর্তী প্রশ্ন দেখো, সোলার সেল এটি রূপান্তরিত করে যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে, রাসায়নিক শক্তি আলোক শক্তিতে পরিণত হয়, রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হয় নাকি আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়? তো কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়। 24 নম্বর প্রশ্ন দেখো, কোনো বস্তুর গতির কারণে তার মধ্যে উপস্থিত শক্তিকে কী বলে? চৌম্বক শক্তি, ভূতাপীয় শক্তি, গতিশক্তি নাকি স্থিতিশক্তি? তো কোনো বস্তুর গতির কারণে যে শক্তি উৎপন্ন হয় সেটাকে বলে গতিশক্তি। আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন দেখো, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে বাষ্পীভবনের হার কেমন হবে? কমে যাবে, শূন্য হবে, একই থাকবে নাকি বৃদ্ধি পাবে?
তো বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে বাষ্পীভবনের হার কমে যাবে। তো কী জন্য কমে যাবে দেখো, বাষ্পীভবন হলো তরল থেকে গ্যাসীয় অবস্থায় পরিবর্তনের প্রক্রিয়া। বাষ্পীভবনের হার মূলত তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, বাতাসের গতি, তরলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল দ্বারা প্রভাবিত হয়ে থাকে। যদি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয় অর্থাৎ আর্দ্রতা বেশি থাকে তাহলে পরিবেশ ইতিমধ্যেই জলীয় বাষ্পে পরিপূর্ণ থাকে, ফলে জলের অণুগুলি সহজে বাষ্পীভূত হতে পারে না, যার ফলে বাষ্পীভবনের হার কী হয়, কমে যায়। তো আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। তোমরা আজকের এই 25টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর তোমরা নিজে থেকে সঠিকভাবে দিতে পারলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাও। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর এরকম খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পাওয়ার জন্য মিস না করতে চাইলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ ক্লাসে।